নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের বিখ্যাত লিটল হাউস সিরিজের বইগুলি। আজকে পড়ব ফার্মার বয় বইটির দ্বিতীয় পর্ব। আর সময় নষ্ট না করে সোজা চলে যাচ্ছি ফার্মার বয়ের দ্বিতীয় পর্বে। কদিন পর এক সকালে দুধের স্বর আর মেপল চিনি মিশিয়ে তৃপ্তির সঙ্গে জই খাচ্ছে আলমানসো। এমনি সময় বাবা জানালো আজ ওর জন্মদিন। আলমানসো ভুলে গিয়েছিল জন্মদিনের কথা। আজ থেকে ঠিক 9 বছর আগে এমনি এক শীতের সকালেই ও হয়েছিল। কাঠের সেডে তোমার জন্য একটা জিনিস রাখা আছে, বলল বাবা। কথাটা শুনেই উঠতে যাচ্ছিল আলমানসো। মা বলল, সব নাস্তা না খেয়ে উঠে পড়লে বুঝতে হবে যে ও ভয়ানক অসুস্থ বোধ করছে। কাজে সারা দিন বিছানায় শুয়ে থাকতে হবে আর তেতো ওষুধ খেতে হবে। চট করে বসে পড়লো ও আবার। ওষুধের চেয়ে নাস্তা খাওয়াই ভালো। নাস্তা কোনো মতে শেষ করেই ছুটলো আলমানসো কাঠের শেডের দিকে। ছোট্ট একটা জোয়াল রয়েছে ওখানে। লাল সিডার কাঠ দিয়ে তৈরি করেছে বাবা ওটা। যেমন শক্ত তেমনই হালকা। অবাক হয়ে গেল আলমানসো। এত কষ্ট করেছে বাবা ওর জন্য। এটা আমার বাবা, নিজের, একেবারে নিজের। হ্যাঁ বাপ, বাছুরগুলোকে ট্রেনিং দেওয়ার বয়স হয়ে গেছে তোমার। আজ আর স্কুলে যেতে হলো না ওকে। কাজ থাকলে ওরা স্কুলে যায় না কখনো। আজ বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব চেপেছে কাজে। ট্রেনিং দিতে হবে এড়ে বাছুর দুটোকে। জোয়ালটা নিয়ে গোলা বাড়িতে গিয়ে হাজির হলো। বাবাও এলো ওর সঙ্গে। আলমানসো ভাবছে, বাছুর দুটোকে যদি ভালোভাবে পোষ মানাতে পারি তাহলে বাবা হয়তো আগামী বছর কোল্ড ট্রেনিং এর দায়িত্বও দেবে আমাকে। দক্ষিণ গোলা ঘরে নিজেদের স্টলে রয়েছে স্টার আর ব্রাইট। ওকে দেখেই একসঙ্গে ভিড় করে এগিয়ে এলো ওরা। অমসৃণ জিভ দিয়ে চেটে দিল ওর হাত। ওরা ভাবছে ও গাজর এনেছে বুঝি। জানে না ওদেরকে আজ ভদ্র বলদের আচরণ শিখতে হবে। জোয়ালটা কিভাবে ওদের নরম কাঁধে তুলতে হবে দেখিয়ে দিল বাবা। বলল, সময় পেলেই ওকে জোয়ালের ভেতর দিকের বাঁকগুলো মকফলের মতন মসৃণ করতে হবে, যা কিছু কাঁচের টুকরো ঘষে ঘষে যেন ঠিক খাপে খাপে বসে যায় বাছুরগুলোর কাঁধে, একটুও যেন ওদের ব্যথা না লাগে। স্টোলের হুড়কোগুলো সরাতেই ওর পিছু পিছু তুষার মোড়া ঠান্ডা গোলা প্রাঙ্গণে চলে এলো ওরা। জোয়ালের একটা দিক উঁচু করে ধরে রাখলো বাবা। অন্য দিকটা ব্রাইটের ঘাড়ে বসালো আলমানসো। তারপর ব্রাইটের গলার নিচ দিয়ে একটা বো পরালো। বয়ের অন্য প্রান্তটি জোয়ালের গায়ে তৈরি করা দুটো গর্তের ভেতর দিয়ে উঠে এলো উপরে। তারপর বয়ের দু প্রান্তে ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিল কাঠের দুটো পিন, বো পিন। ব্যাস, আটকে গেল বোটা জোয়ালের সঙ্গে। নড়ে চড়ে ঘাড় বাঁকিয়ে কাঁধে চাপানো অদ্ভুত জিনিসটা দেখবার চেষ্টা করছে ব্রাইট অস্বস্তি ভরে। কিন্তু নিচু কণ্ঠে তাকে আশ্বাস দিচ্ছে আলমানসো। তাই দাঁড়িয়ে থাকলো স্থির হয়ে। খুশি হয়ে ওকে একটা গাজর দিল আলমানসো। স্টারকে আর ডাকবারের প্রয়োজন হলো না। ব্রাইটের কচর মচর গাজর চেবানোর শব্দ পেয়ে এগিয়ে এলো সে নিজের ভাগ নিতে। বাবা ওকে ঠেলে এগিয়ে দিল ব্রাইটের পাশে, জোয়ালের ওপর প্রান্তের নিচে। বোটা ওর গলায় নিচ দিয়ে উপরে তুলে জোয়ালের সঙ্গে আটকে দিল আলমানসো বো পিন দিয়ে। এবার স্টারের ছোট্ট শিং দুটো একটু একটু করে দড়ির ফাঁস দিয়ে বেঁধে দড়িটা ধরিয়ে দিল বাবা আলমানসোর হাতে। বাছুর দুটোর সামনে গিয়ে দাঁড়ালো আলমানসো। চেঁচিয়ে হুকুম দিল, গিট আপ। স্টারের গলাটা লম্বা হচ্ছে ক্রমে। আলমানসোর দড়ির টানে শেষ পর্যন্ত পা বাড়ালো সামনে। ওদিকে ঘোঁত আওয়াজ তুলে পেছনে সরে দাঁড়ানোর চেষ্টা করলো ব্রাইট। জোয়াল চাপানো থাকায় মাথাটা বাঁকানো যাচ্ছে না স্টারের, কাজেই তাকে থামতেই হলো। থেমে দাঁড়িয়ে ঘটনাটা কি বোঝবার চেষ্টা করছে ওরা চোখ বড় বড় করে। ওদেরকে ঠেলে ধাক্কিয়ে পাশাপাশি দাঁড় করাতে সাহায্য করলো বাবা আলমানসোকে। তারপর বলল, এবার আমি চললাম বাপ, কিভাবে কি শেখাবে ওদের তা তুমি বের করো। কথাটা বলেই গোলাঘরের ভিতর অদৃশ্য হয়ে গেল বাবা। বাবা ওর কাজ তদারক করতে থাকছেন না, আলমানসোর মনে হলো। এতেই প্রমাণ হয় যে এদিকটা সামলানোর মতন বয়স ওর হয়ে গেছে। ওর কাঁধেই এখন পুরোটা দায়িত্ব। তুষারের উপর দাঁড়িয়ে বাছুরগুলোর দিকে চেয়ে রইল ও।
ওরাও গৌ বেচারা ভঙ্গিতে দেখছে ওকে। আলমাঞ্চো ভাবছে গিটাপ বললে কি করতে হবে সেটা এদের কিভাবে শেখানো যায়। আমি নিজে বুঝলে তো আর হবে না, ওদেরকেও তো বোঝাতে হবে। কিন্তু কিভাবে, কি করলে ওরা বুঝবে? আমি যখন গিটাপ বলবো তখন ওদের সোজা সামনে এগোতে হবে। এতক্ষণ ধরে ভাবলো আলমান্সো। তারপর বাছুর দুটোকে ওখানেই রেখে ফিড বক্স থেকে 2 পকেট ভর্তি গাজর নিয়ে ফিরে এলো। রশিটা লম্বা করে ধরে যতটা সম্ভব দূরে দাঁড়ালো ডান হাত পকেটে। এবার গিটাপ বলে চেঁচিয়ে উঠেই পকেট থেকে গাজর বের করে দেখালো। উৎসাহে এগিয়ে এলো ওরা। ওয়াও! কাছে আসতেই চেঁচিয়ে উঠল আলমান্সো। গাজর নেমে বলে থামলো ওরা। 2 ছাত্রকে একটা করে গাজর দিল ও। ওদের খাওয়া শেষ হতেই আবার পিছিয়ে গিয়ে পকেটে হাত দিয়ে চেঁচালো, গিটাপ! গিটাপ মানে যে সামনে এগো, আর ওয়াও মানে থামো। এটা এবার বাছুর দুটো শিখে নিল, আর রীতিমতো ওদের দ্রুত শেখায় অবাক হয়ে গেল আলমান্সো। ঠিক পূর্ণবয়স্ক ষাঁড়ের মতনই আচরণ করছে ওরা এখন থেকেই। বাবা এসে দাঁড়ালো গোলাঘরের দরজায়। অল্প কিছুক্ষণ ও ট্রেনিং দেওয়া দেখলো, তারপর বলল, হয়েছে বাপ, একদিনের জন্য এই যথেষ্ট হয়েছে। আলমান্সোর মনে হলো না যে যথেষ্ট হয়েছে, কিন্তু বাবার কথার উপর তার কথা চলে না। ওর মন বুঝে বলল, বাবা, প্রথমেই যদি বেশি খাটাও ওরা শেখার আগ্রহ হারাবে। তাছাড়া খাওয়ার সময় এখন হয়ে গেছে। অবাক হয়ে আকাশের দিকে তাকালো আলমান্সো। আরে তাই তো, 1 মিনিটেই পার হয়ে গেছে আধবেলা। বউ পিন খুলে বউ দুটো নামিয়ে জোয়ালটা বাছুর দুটোর ঘাট থেকে তুলে নিল আলমান্সো। ওদের তাড়িয়ে গরম স্টোলে ভরে আটকে দিল দরজা। কিভাবে পরিষ্কার খড় দিয়ে ঘষে ঘষে বউ আর জোয়াল পেরেকে ঝুলিয়ে রাখতে হয় দেখিয়ে দিলেন বাবা। ওগুলো সবসময় পরিষ্কার আর শুকনো না রাখলে ঘা হবে বাছুরের ঘাড়ে। ঘোড়ার গোলাঘরের সামনে 1 মিনিট থামলো আলমান্সো। 2 চোখ ভরে দেখে নিল কোল দুটোকে। স্টার আর ব্রাইটকে পছন্দ করে ও, কিন্তু ঘোড়ার বাচ্চার সঙ্গে ওদের কোনো তুলনাই হয় না। ঘোড়ার চেহারা, চালচলন, স্বভাব চরিত্র, বুদ্ধি, সৌন্দর্য, চাহনি সবকিছুই রাজকীয়, গরুর মতন সাদামাঠা নয়। একটা কোলকে ট্রেনিং দিতে পারলে খুব ভালো লাগতো। মনের কথাটা বলেই ফেললো। ওটা বড়দের কাজ বাপ, বলল বাবা। ছোট্ট একটা ভুল হলেই নষ্ট হয়ে যাবে চমৎকার একটা কোল্ড। আর কোনো কথা না বলে বাবার পিছু পিছু ঘরে চলে এলো আলমান্সো। অনেকদিন পর বাবা মার সঙ্গে একা খেতে বসে কেমন যেন লাগলো ওর। বাইরের কেউ নেই বলে রান্নাঘরের একটা টেবিলে বসেই খেয়ে নিল ওরা। খুব খিদে পেয়েছিল, টের পেল আলমান্সো খেতে বসে। বাবা মার গল্প করবার ফাঁকে এক মনে খেয়ে চলল গপাগপ। খাওয়া শেষ হলে থালা বাসন ডিশ প্যানে রেখে মা বলল, লাকড়ির বাক্সটা ভরে ফেলো তো আলমান্সো, তারপর আরো অনেক কাজ আছে। স্টোভের ধারে গিয়ে উড শেডের দরজাটা খুললো আলমান্সো। খুলেই দেখলো ঝকঝকে নতুন একটা হ্যান্ডশেড। ওটা যে ওর হতে পারে বিশ্বাসই করতে পারছে না ও ভেবেছিল জোয়ালটা ওর জন্মদিনের একমাত্র উপহার। গলা চড়িয়ে জিজ্ঞাসা করলো, কার জন্য এই স্লেট বাবা? এটা কি নিশ্চয়ই আমার জন্য না? হেসে উঠল মা। বাবার চোখ দুটো ঝিকঝিক করছে। বলল, তবে কার? এ বাড়িতে 9 বছরের আর কি আছে বলো? হিকড়ি কাঠ দিয়ে নিজের হাতে সুন্দর করে বানিয়েছে বাবা। গায়ে হাত বুলিয়ে কোথাও কোনো উঁচু হয়ে থাকা গোজ বা জোড়া দেওয়ার ফাঁক টের পেল না আলমান্সো। যাও যাও, বেরিয়ে পড়ো, হাসতে হাসতে বলল মা। বাইরে নিয়ে যাও স্লেটটা, দেখো এক চক্কর ঘুরে কেমন লাগে। আকাশে জলজল করছে তখন সূর্যটা, কিন্তু তুষারের ওপর ঠান্ডা এক হিমাঙ্কে 40 ডিগ্রি নিচে এখনো। সন্ধ্যা পর্যন্ত স্লেট নিয়ে আপন মনে খেললো আলমান্সো। নরম তুষারে নড়তে চায় না স্লেট, কিন্তু রাস্তায় বব স্লেডের রানার দিয়ে তৈরি হয়েছে দুটো চমৎকার শক্ত ট্র্যাক। পাহাড়ের উপর উঠে স্লেডে চড়ে সাঁ করে পিছলে নেমে আসছে ও নিচে। কিন্তু রাস্তাটা আঁকা বাঁকা আর সরু। বেশ অনেক দূর চলছে বটে, কিন্তু একসময় রাস্তা ছেড়ে হুমড়ি খেয়ে পড়তে হচ্ছে তুষারের উপর। আছড়ে পাছড়ে উঠে আবার স্লেড হাতে নিয়ে পাহাড় বেয়ে উঠছে ও সেই উপরে। এর মধ্যে বার কয়েক আপেল, ডোনাট বা বিস্কুটের জন্য যেতে হয়েছিল বাড়িতে। নিচতলাটা গরম হয়ে আছে স্টোভের আগুনে। কেউ নেই,
উপরে মার চরকা খাচ্ছে খটাখট শব্দে। উড শেডের দরজা খুলে কান পেতে শুনল শিব শিব আওয়াজ চলছে বাবার রেদা। কাঠের গা থেকে সরু চিলতে উঠে আসছে খসখস শব্দ, সেটাও পেল ও। সিঁড়ি বেয়ে বাবার কাজের ঘরে চলে এলো আলমানসো। এক হাতে একটা ডোনাট, অপর হাতে দুটো বিস্কিট। একবার একটায় আবার অন্যটায় কামড় দিচ্ছে থেকে থেকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো মেঝে থেকে একটা ওক কাঠের তক্তা তুলে রেদার 5-6 টানেই মসৃণ করে ফেললো এবার বাবা। তক্তাটা একপাশে রেখে আরেকটা তুলে নিয়ে তার ফাঁকেই চোখ তুলে তাকালো ওর দিকে। ভুরু কুচকালো। কি বাপ, কেমন লাগছে স্লেটটা? খুব ভালো বাবা, আমি পারবো কাজ ছাঁচতে। একটু পিছিয়ে বসলো বাবা। ডোনাটের শেষটুকু মুখে পুড়ে উঠে পড়লো আলমানসো বাবার কোলে। প্রথমে একবার ও নিজেই চেষ্টা করলো। বেঁধে বেঁধে যাচ্ছে বলে ওর হাতের উপর দিয়ে বাবাও ধরলো রেদাটা। তারপর কয়েক ঠেলা দিতেই মসৃণ হয়ে গেল তক্তাটা। তক্তা উল্টে বসালো আলমানসো। আবার কয়েক ঠেলায় মসৃণ হয়ে গেল এই পিঠো। খুশি হনে বাবার কোল থেকে নেমে চলল আলমানসো মায়ের কাছে। হাত দুটো যেন উড়ে বেড়াচ্ছে মায়ের। ডান পায়ে চাপ দিচ্ছে চরকার পাদানিতে। ঘরটা চিমনির আঁচে গরম। দেয়াল জুড়ে ঝোড়ানো রয়েছে রং বেরঙের সুতো। গত বছর ওগুলো রং করেছে মা। চরকায় তৈরি হচ্ছে সাদা আর কালো উলের কাপড়। এটা কার জন্য তৈরি করছো মা? জিজ্ঞাসা করলো আলমানসো। আঙুল দিয়ে দেখিও না আলমানসো, বলল মা চরকার শব্দ ছাপিয়ে আরো উঁচু গলায়। এটা ভদ্রতা নয়। এবার আঙুল না তুলে ও বলল, কার জন্য মা? রয়্যাল, ওর একাডেমিক স্যুট তৈরি হবে এটা দিয়ে, বলল মা। আগামী শীতে রয়্যাল যাচ্ছে ম্যালনে একাডেমিতে পড়বে বলে। মা এখন থেকে ওর স্যুটের জন্য কাপড় বুনতে লেগে গেছে। বাড়িতে সব ঠিকঠাক আছে দেখে নিশ্চিন্ত হয়ে আরো দুটো ডোনাট নিয়ে খেলতে চলে গেল বাইরে। সন্ধ্যা হয়ে আসতে স্লেট রেখে দৈনন্দিন কাজে লেগে গেল আলমানসো। কাজের কোনো অভাবই নেই। মজার মজার সব কাজ। পশু পাখিদের খাবার দেওয়া, ময়লা খড় পরিষ্কার করে শুকনো খড় বিছাও স্টলগুলোয়, দুধ দোয়াও, মুরগিদের খাবার দাও, আর যদি সুযোগ পাও সবচেয়ে আকর্ষণীয় স্টলটার সামনে দাঁড়িয়ে দুধ চোখ ভরে দেখে নাও কোষ দুটোকে। গোলাঘর থেকে বেশ কিছুটা দূরে পাম্প হাউস। ওখানেই শুরু হয় প্রথম কাজ। ঠান্ডা পাম্প ঘরে ঢুকে প্রাণপণে পাম্প হ্যান্ডেল ধরে চাপ দেয় আলমানসো। পানি উঠে এসে প্রথমে বড় টিনের একটা কুটুও মতো জিনিসে। ওখান থেকে দেওয়ালের একটা ফোকরের মধ্যে দিয়ে গিয়ে পড়ে বাইরের রাখা বড় একটা গামলায় জল। গামলার গায়ে বরফের প্রলেপ পড়ে রয়েছে ঠান্ডায়। ওদিকে দফায় দফায় ঘোড়াগুলোকে এনে পানি খাওয়ায় বাবা। প্রথমে লাঙল টানা আর ওয়াগন টানা বড় ঘোড়াগুলোকে বাচ্চা সহ আনা হয়। ওদের পানি খাওয়া শেষ হয়ে গেলে একে একে আনা হয় আলমানসোর প্রিয় কোল্টগুলোকে। ওগুলোকে এখনো ভালো মতো পোষ মানানো হয়নি। ওরা লাফায় ঝাঁপায় পা ছড়ে ছুটে পালাবার চেষ্টা করে, বিরক্ত বোধ করে ঠান্ডায়, কিন্তু শক্ত করে রশি ধরে রাখে বাবা, ছুটতে দেয় না। এদিকে প্রাণপণে পাম্প করে চলেছে আলমানসো। ঘোড়াগুলো কম্পবান নাক ডোবায় পানিতে, এক টানে কমিয়ে দেয় অনেকখানি। ঘোড়াগুলোর পানি খাওয়া হয়ে গেলে বাবা এসে ঢোকে পাম্প হাউসে। বাইরে রাখা পানির গামলা ভর্তি হয়ে যায় খুব দ্রুত। তারপর গিয়ে ছেড়ে দেয় গরুগুলোকে। গরু বাছুরকে আর পথ দেখাতে হয় না, ছাড়া পেয়ে ছুটে আসে গামলার ধারে। ওদিকে এক মনে পাম্প করে চলেছে আলমানসো। পানি খেয়ে আর দাঁড়ায় না ওরা, ছুটে চলে যায় গোলাঘরে নিজ নিজ গরম স্টলে। পিচ ফর্ক দিয়ে আলমানসো স্টল পরিষ্কার করতে করতেই জই আর মটরশুঁটি মাপ মতো মেশানো হয়ে যায় বাবার। ইতিমধ্যে রয়্যাল ফিরে এসেছে স্কুল থেকে। সবাই মিলে প্রাত্যহিক কাজগুলো শেষ করতে খুব বেশি সময় লাগে না। ফুরিয়ে গেল জন্মদিন, কাল থেকে আবার স্কুল। কিন্তু রাতে সাপার খেতে খেতে বাবা বলল, বরফ কাটতে যাবে? রয়্যাল আর আলমানসো, ইচ্ছে করলে তোমরাও যেতে পারো সঙ্গে। এত ঠান্ডা পড়েছে যে পায়ের নিচের তুষার খড়খড়ে লাগছে বালির মতো। উপর দিকে একটু পানি ছিটালে বরফের বল পড়ছে নিচে। এমন দিনেই বরফ কাটতে হয়।
পুকুর থেকে চাই কেটে তুললেও এক ফোঁটা পানি পড়বে না, মুহূর্তে জমে যাবে। বব স্লেডে চড়ে চলেছে ওরা ট্রাইড রিভারের একটা পুকুরের দিকে। টুং টাং বেল বাজিয়ে ছুটছে ঘোড়াগুলো, নাক দিয়ে ধোয়ার মতন শ্বাস ছাড়ছে। বাবা আর রয়্যালের মাঝখানে জায়গা করে নিয়েছে আলমানসো। সূর্য উঠেছে, ক্রমে স্পষ্ট হয়ে উঠছে সবকিছু। আলোর প্রতিফলন দেখা যাচ্ছে তুষার কোনায়। মাইল খানেকের রাস্তা, কিন্তু এরই মধ্যে থামতে হলো একবার। ঘোড়াগুলোর নাকে বরফ জমে গিয়ে শ্বাস টানায় অসুবিধে হচ্ছে। বাবা দু হাতে ওদের নাক ধরতেই বরফ গলে গিয়ে আবার শ্বাসকষ্ট দূর হয়ে গেল ওদের। ববস্লেড পুকুরে পৌঁছতেই আলমানসো দেখলো ওদের আগেই এসে পড়েছে ফ্রেঞ্চ জো আর লেজি জন। জঙ্গলের কাঠের তৈরি কুঠারে থাকে ওরা। ওদের কোনো খামার নেই, শিকার করে, ফাঁদ পেতে জানোয়ার ধরে আর মাছ মারে। সারাক্ষণ থাকে ওরা নাচ গান হাসি তামাশায়। সাইডারের বদলে রেড ওয়াইন খায়। বাবার কাজের লোক দরকার হলে ওদের ডাকে। পারিশ্রমিক হিসেবে তলকুঠুরির ব্যারেল থেকে লবণ দেওয়া মাংস পায় ওরা। উঁচু বুট পরে দাঁড়িয়ে আছে ওরা পুকুরের ধারে। গায়ে দিয়েছে পুরু কম্বলের জ্যাকেট, মাথায় কান ঢাকা ফাড়ির টুপি। লম্বা গোফে জমে গেছে তুষারকণা। দুজনের কাঁধেই একটা করে কুঠার। একটা ক্রসকাট করা টেনেছে ওরা বরফ কাটবে বলে। ক্রসকাট করাতে লম্বা সরু ব্লেডের দু মাথায় দুটো কাঠের হ্যান্ডেল থাকে। দুজন দুদিকের হ্যান্ডেল ধরে সামনে পেছনে টেনে কাটতে হয়। কিন্তু আলমানসো বুঝতে পারলো না এই করাত দিয়ে ওরা বরফ কাটবে কি করে। মেঝের মতন বিছিয়ে আছে বরফ, কিনারা কোথায় যে করাত চালাবে। ওদের দেখেই হাসলো বাবা, বলল, পেনিটস করা হয়ে গেছে তোমাদের? আলমানসো ছাড়া সবাই হেসে উঠল। কৌতুকটা জানা নেই ওর। বুঝতে পেরে ফ্রেঞ্চো বলল, তুমি জানো না ব্যাপারটা? একটা ক্রসকাট করাত দিয়ে বরফ কাটতে পাঠানো হয়েছে দুই আইরিশম্যানকে। প্রচুর কাঠ, গাছের গুড়ি কেটেছে ওরা, কিন্তু বরফ কাটেনি কোনোদিন। বরফের দিকে চাইলেই ওরা করাতের দিকে চাইল আরেকবার। তারপর একজন পকেট থেকে একটা পেনি বার করে বলল, এসো টস করে দেখি কে নিচে যাবে। এবার আলমানসো হাসলো। এই ঠান্ডা পানি ছোঁয়াই যায় না, নিচে গিয়ে করাত চালাবে কি করে? পুকুরের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো ওরা। জোর বাতাস বইছে, তুষার সরিয়ে যেন ওদের জন্যই তৈরি করে রেখেছে বেশ কিছুটা জায়গা। জো আর জন বেশ বড়সড় একটা 3 কোনা গর্ত খুললো ওখানে। ভাঙা টুকরোগুলো সরিয়ে ফেলতেই টলটলে পানি দেখা গেল নিচে, 20 ইঞ্চি মতন পুরু। বলল লেজি জন, তাহলে 20 ইঞ্চি করেই কাটো, বলল বাবা। ফাঁক দিয়ে নিচে নামিয়ে দিল ওরা ক্রসকাট করাতের এক মাথা। তারপর কাটতে শুরু করলো ও মাথা। কারো ধরবার প্রয়োজনই পড়ল না, কারণ কাঠের মতন শক্ত নয় বরফ, একাই কাটা যায়। বেশ ইঞ্চি দূরে দুটো সরল রেখায় সমান্তরাল করে 20 ফুট কাটলো ওরা। তারপর কুঠার দিয়ে টোকা দিতেই 20 ইঞ্চি চওড়া, 20 ইঞ্চি উঁচু আর 20 ফুট লম্বা বরফের চাইটা আলগা হয়ে ভাসতে থাকলো পানিতে। 3 কোনা ফাঁকের দিকে ঠেলে দিল ওটাকে জন লাঠি দিয়ে। জো এবার ঘ্যাঁচ ঘ্যাঁচ কাটতে শুরু করলো 20 ইঞ্চি পর পর। আর বাবা বড় একটা সাঁড়াশি দিয়ে ওগুলোকে সাজিয়ে রাখলো ববস্লেডের ওপর। দৌড়ে গর্তের কিনারায় গিয়ে দাঁড়ালো আলমানসো, করাতের কাজ দেখবে বলে। হঠাৎ পিছলে গেল পা। চারিদিকে হাতড়ে ধরবার কিছুই পেল না ও। পড়ে যাচ্ছে পানিতে, জানে পড়ে তলিয়ে যাবে, স্রোতের টানে চলে যাবে বরফের নিচে, কেউ উদ্ধার করতে পারবে না। হঠাৎ করাত ছেলে ছবল দিল ফ্রেঞ্চোর একটা হাত। একটা চিৎকার কানে গেল ওর। পর মুহূর্তে অনুভব করলো একটা কর্কশ হাত চেপে ধরেছে ওর পা। হ্যাঁচকা টানে ওকে সরিয়ে আনলো হাতটা। দরম করে উপুর হয়ে পড়লো আরমানজো শক্ত বরফের উপর। প্রচন্ড ঝাঁকি খেলো গোটা শরীর, কিন্তু তারপরও চট করে উঠে দাঁড়ালো ও। দেখলো দৌড়ে আসছে বাবা। সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে বাবা, বিশাল ভয়ঙ্কর। আচ্ছা মতো চাবানোর দরকার তোমাকে, বুঝেছ? বেশ চাপকাবো তোমায়, বলল বাবা। বুঝেছ তুমি? কিছু বুঝলে? হ্যাঁ বাবা, মিনমিন করে বলল আলমানসো। ও জানে দোষ হয়ে গেছে। 9 বছরের একটা ছেলের উচিত হয়নি বোকার মতন গর্তের অত কাছে যাওয়া। ভয় যেমন পেয়েছে তেমনই লজ্জাও পেয়েছে আলমানসো। জামা কাপড়ের ভেতর কুকড়ে ছোট হয়ে গেল ওর শরীরটা। পা কাঁপছে চাবুকের ভয়ে। বাবার চাবুককে খুব ভয় পায় ও, কারণ ওটায় খুব ব্যথা লাগে। তবে ও এও জানে
ওকে চাবুক মারাই উচিত। বব স্লেডে রাখা চাবুকটা দেখলো একবার। এবারের মতন ছেড়ে দিচ্ছি, বলল বাবা ধরা গলায়। আলমান্সো জানে না এর চেয়েও কত বেশি ভয় পেয়েছে বাবা দুর্ঘটনার পরিণতির কথা ভেবে। কিনারা থেকে দূরে থাকবে। হ্যাঁ বাবা, বলল আলমান্সো নিচু গলায়। সরে গেল গর্তের কিনারা থেকে। বব স্লেড বরফে ভর্তি হয়ে গেলে গোলা ঘরের পাশে বরফ ঘরে নিয়ে আসা হলো সব। 3 ইঞ্চি পুরু করে কাঠের গুঁড়ো ছড়ালো বাবা মেঝেতে। তার উপর 3 ইঞ্চি ফাঁকে ফাঁকে বসালো বরফের চাই। ওগুলো বসিয়ে দিয়ে ছুটলো আবার পুকুরে। বরফ ঘর তৈরির কাজে লেগে গেল রয়্যাল আর আলমান্সো। প্রতিটি বরফ খণ্ডের ফাঁকে কাঠের গুঁড়ো ভরে কাঠি দিয়ে খুঁচিয়ে আঁট করে বসালো। তারপর বেলচা দিয়ে ঘরের কোণে রাখা সমস্ত কাঠের গুঁড়ো তুলে বরফের উপরে ফেললো। কোণটা খালি হতে সেখানে মেঝের ওপর বাবার মতন করে 3 ইঞ্চি ফাঁক করে দিয়েই বরফখণ্ড বসালো 3 ইঞ্চি পুরো কাঠের গুঁড়োর উপর। তারপর সেগুলোর ফাঁকে আঁট করে কাঠের গুঁড়ো ঠেসে দিয়ে সমস্ত বরফ ঢেকে দিল 3 ইঞ্চি পুরো কাঠের গুঁড়ো দিয়ে। যথাসম্ভব দ্রুত কাজ করছে ওরা, কিন্তু ওদের কাজ শেষ হওয়ার আগেই আরও বরফখণ্ড নিয়ে ফিরে আসছে বাবা। প্রথম আনা বরফগুলোর ওপর আবার 3 ইঞ্চি ফাঁক করে চাই বসিয়ে দিয়েছে আর ছুটছে আরও আনতে। ধুই বাই কাঠি দিয়ে গুঁতিয়ে প্রতিটি ফাঁকে কাঠের গুঁড়ো ঠাসছে। তারপর কাঠের গুঁড়োর গাদা বেলচা দিয়ে তুলছে উপরের তাকে, ছড়িয়ে দিচ্ছে 3 ইঞ্চি পুরো করে। কিন্তু ওদের কাজ শেষ হওয়ার আগেই বব স্লেড ভর্তি বরফের চাই নিয়ে ফিরে আসছে বাবা। আবার সাজিয়ে দিয়ে চলে যাচ্ছে আরও আনতে। সিকিভাগ কাজ হতে দুপুর গড়িয়ে গেল। খাওয়া দাওয়ার পর আবার চলল কাজ সন্ধ্যার দৈনন্দিন কাজ শুরু হওয়ার আগে পর্যন্ত। পরপর আরও 2 দিন চলল। তৃতীয় দিন সন্ধ্যায় ছাদ সমান উঁচু বরফের উপর কাঠের গুঁড়ো দেওয়ার পর শেষ হলো বরফ ঘরের কাজ। আগামী 1 বছর থাকবে এই বরফ। গ্রীষ্মকালেও যতই গরম পড়ুক না কেন, কাঠের গুঁড়োর নিচে এই বরফের চাই গলবে না একটুও। যে কোনো সময় আইসক্রিম বা লেমনেড বানাতে বরফের প্রয়োজন হলেই এখান থেকে খুঁড়ে নেওয়া যাবে। শনিবারটা পছন্দ করে না আলমান্সো, কারণ শনিবারই হচ্ছে গোসলের দিন। সাপারের পর জামা কাপড় টুপি দাস্তানা পরে স্নানের পানি আনবার জন্য বেরোতে হয় রয়্যাল আর আলমান্সোকে। বড় একটা বালতি নিয়ে রেইল ওয়াটারের ব্যারেলের পাশে রাখতে হয়। তারপর জমাট বরফ ভেঙে ঢেলে নিতে হয় পানি। এক শনিবার আলমান্সোর মাথায় এক বুদ্ধি এলো। বাড়ির ছাদে জমাট বেঁধে আছে বরফ, ওগুলো নামানো গেলে ব্যারেল থেকে একটু একটু করে পানি বের করার দরকার হতো না। রান্নাঘরের ছাদের কিনারা থেকে ঝুলে আছে বরফ। বাড়ি থেকে হাত বাড়িয়ে টান দিল আলমান্সো, কিন্তু শুধু আগাটাই ভেঙে আসলো। কুড়াল তুলে নিয়ে 2 হাতে ধরে মারলো আলমান্সো বরফের গায়ে। হুড়মুড় করে হিমবাহের মতো নেমে এলো এক রাশ বরফ। এতই প্রচন্ড আওয়াজ হলো যে ছুটে এলো রয়্যাল। আমাকে দাও, আমাকে দাও। কে শোনে কার কথা। আবার কুড়াল চালালো আলমান্সো। আগের চেয়েও জোরে আওয়াজ হলো। আরো বেশিক্ষণ ধরে চালালো বরফের ধস। আবার চাইলো রয়্যাল কুঠারটা। ও নামাও, নামাও, তুমি তো আমার চেয়ে বড়, তুমি হাত দিয়ে করো না। 2 হাতে বরফে ঘুষি মারলো রয়্যাল। আলমান্সো চালালো কুঠার। এবার মনে হলো যেন নরক ভেঙে পড়ছে। আনন্দে চিৎকার করছে আর পাগলের মতন ছাদ থেকে নামছে বরফের ধস। ছোট বড় নানান আকৃতির বরফ পড়ে যাচ্ছে। ছাদের দিকে তাকালে মনে হচ্ছে কয়েকটা দাঁত খসে পড়বে ওটার। প্রাণপণে চেঁচাচ্ছে উল্লাসিত 2 ভাই আর বিকট শব্দে নামাচ্ছে বরফের ঢল। হঠাৎ খুলে গেল রান্নাঘরের দরজা। আয় হায়, চেঁচিয়ে উঠল মা। রয়্যাল, আলমান্সো, জখম হয়েছে কেউ? না মা, মিনমিন করে বলল আলমান্সো। ব্যাপারটা কি, কি করছো তোমরা? স্নানের জল, বরফ পারছি মা। বোঝাতে চায়, খেলা নয়, কাজের কাজই করছে ওরা। বাপরে, কি আওয়াজ! বরফ পারছো ভালো কথা, তাই বলে কোমাঞ্চিদের মতন চেঁচাতে হবে? না মা, বলল আলমান্সো। ঠান্ডায় খটাখট আওয়াজ করলো মায়ের দুপাটি দাঁত। বন্ধ করে দিল এবার দরজা। চুপচাপ বরফ কুড়িয়ে বালতি ভর্তি করলো ওরা। এতই ভারী হলো যে দুজনে মিলে অনেক কষ্টে টেনে হিচড়ে দরজার কাছে নিল। চুলোর ওপর বসাতে সাহায্য করতে লাগলো মা। জল গরম হতেই রান্নাঘরের কাজ শেষ করে বেরিয়ে গেল মা। এবার গোসল।
গরম রান্নাঘরে একের পর এক স্নান সারালো ওরা। শুরু হলো আলমানজোকে দিয়ে, কারণ গোসলে ওরই সবচেয়ে বেশি আপত্তি। গোসলের পর বাইরে বেরোলো ঠান্ডা লেগে যাবে, তাই অ্যালিস এসে আলমানজোর বাথটাব খালি করে ধুয়ে নিজের জন্য পানি ভরবে। তারপর ইলাইজা জেন, রয়্যাল এবং মা একে একে সবার গোসল হয়ে গেলে মার বাথটাবের জল বাইরে ফেলে নতুন জলে স্নান করলেন বাবা, এবং সেই জল বাইরে ফেলে হবে পরদিন সকালে। আলমানজো স্নান ঠিকমতো হয়েছে কিনা সেটা পরীক্ষা করাতে হয় মাকে দিয়ে। কান, ঘাড়ের পেছন, চিবুকের নিচে ময়লা পাওয়া না গেলে জড়িয়ে ধরে আদর করলো মা। বলবে, এবার যাও, লক্ষ্মী ছেলের মতন বিছানায় গিয়ে ওঠো। একটা মোম ধরিয়ে ঠান্ডা সিঁড়ি বেয়ে প্রায় দৌড়ে উপরে নিচের বিছানায় চলে যায় আলমানজো। মোমটা নিভিয়ে ঝাঁপিয়ে পড়ে নবম বিছানায়। প্রার্থনা শুরু করে, কিন্তু শেষ করার আগেই ঢলে পড়ে গভীর নিদ্রায়। পরদিন 2 বালতি ভরা ফেনায়িত দুধ নিয়ে রান্নাঘরে ঢুকে আলমানজো দেখলো প্যানকেক বানাচ্ছে মা। আজ রোববার। চুলোর ধারে নীল রঙের বড় থালাটায় মোটা সোটা সসেজ কেক রয়েছে। আপেল পাই কাটছে ইলাইজা জেন, আর অ্যালিস ওটমিল ঢালছে ডিশে। চুলোর পেছনে একটা থালায় 10টা প্যানকেকের পাহাড় ক্রমেই উঁচু হচ্ছে। স্মোকিং গ্রিলে একের পর এক প্যানকেক তৈরি হচ্ছে, আর একটা একটা করে সাজিয়ে দিচ্ছে মা 10টা পাহাড়ের মাথায়। তারপর প্রচুর পরিমাণে মাখন আর ম্যাপেল সুগার ঢালছে ওগুলোর ওপর। মাখন আর চিনি গলে গিয়ে ঢুকে পড়ছে আর ফুলে ওঠা কেকগুলোর মধ্যে। মুড়মুড় কিনারে উপচে পড়ছে আর নেমে আসছে নিচে। যতক্ষণ পর্যন্ত না মালাই আর চিনি দিয়ে সবার জই খাওয়া শেষ হচ্ছে, ততক্ষণ মা প্যানকেক তৈরি করতে থাকবে। প্লেটটা টেবিলে আসা মাত্র সবাই ঝাঁপিয়ে পড়বে ওর ওপর। আলমানজো তো খায় একেবারে নেশাগ্রস্তের মতন, যতক্ষণ না চেয়ার পেছনে ঠেলে ওঠে মা। আয় হায়, 8টা! জলদি জলদি করো সবাই। বাদামি ঘোড়া দুটোকে ঝেড়ে মুছে ভদ্রস্থ কোলে তোলে বাবা। আলমানজো স্লেট ধুলো ঝাড়ে, রয়্যাল রূপোয় বাঁধানো লাগাম মুছে ঝকঝকে করে। ঘোড়াগুলো স্লেতে জুড়ে আবার যে যার রোববারের পোশাক পরে নেয়। রয়্যাল আর আলমানজোর পোশাক সাদামাটা, কিন্তু মা, বাবা আর বোনেদের পোশাক খুবই চমৎকার, মেশিনে বোনা, দামি কাপড়ের তৈরি। সবাই উঠে বসলে মহিষের চামড়া দিয়ে ঢাকা হয় ওদের হাঁটু। পায়ের কাছে থাকে গরম ইট। স্লে চলতে শুরু করলে আলমানজোর আনন্দ আর ধরে না। বাতাসের বেগে ছোটে ওরা। রোদ লেগে চকচক করে ঘোড়া দুটোর ঘাড় বাঁকিয়ে দৃষ্টিভঙ্গিতে ছোট ওরা তুষার মারিয়ে। লাগাম হাতে সোজা হয়ে বসে থাকে বাবা, গর্বিত ভঙ্গিতে এদিক ওদিক চায়। ঘোড়াগুলোকে ছুটতে যায় যত জোরে ওদের খুশি। বুকের ভেতর খুশির পুলকে অস্থির হয়ে ওঠে আলমানজো। 5 মাইল দূরে ম্যালন শহর ওরা পৌঁছে যায় আধ ঘন্টার মধ্যেই। ঘোড়াগুলোকে গির্জার আস্তাবলে রেখে ওদের পিঠে কম্বল চাপিয়ে যখন ওরা গির্জার প্রথম ধাপে পা রাখে, ঠিক তখনই বাজতে শুরু করে গির্জার ঘন্টা। আলমানজো যখন ভাবে অনেক অনেক বড় হলে তবেই বাবার মতন এরকম লাগাম ধরে স্লে চালাতে পারবে, তখন কেমন যেন ছটপট করে ওঠে ওর মনটা। 2 ঘন্টা বসে থাকতে হয় গির্জায়, প্রিচারের সাম্য চেহারার দিকে চেয়ে। চোখ সরালে পড়ে ফেরার পথে বকে বাবা। আলমানজো বোঝে না বাবা নিজে চোখ না সরিয়ে কি করে বোঝে যে অন্য দিকে তাকিয়েছে কেউ। কি করে যেন টের পায় বাবা। প্রার্থনা শেষ হলে বাইরে রোদে বেরিয়ে আসে ছেলেরা। দৌড়ঝাঁপ, হাসাহাসি বা জোরে কথা বলা নিষেধ, কিন্তু নিচু গলায় কথা বলার কোনো বারণ নেই। চাচাতো ভাই ফ্র্যাঙ্কের সঙ্গে দেখা হয় আলমানজোর প্রত্যেক রবিবার। ফ্র্যাঙ্কের বাবা ওয়েসলি আঙ্কেলের পটেটো স্টার্চ মিল আছে, শহরেই থাকে। ফ্র্যাঙ্ক সেই জন্য শহুরে ছেলেদের মতন হয়ে গেছে, ওদের মতোই চালচলন। এই রোববার দোকান থেকে কেনা সুন্দর একটা টুপি পরে এসেছে ও। মেশিনে তৈরি নিখুঁত টুপিটার কান ঢাকবার ক্যাপ দুটো চিবুকের নিচে, যেমন বোতাম দিয়ে আটকানো যায়, তেমনি ইচ্ছে করলে উপর দিকে তুলে মাথার উপরেও আবার আটা যায় বোতাম। খাস নিউ ইয়র্ক সিটির তৈরি জিনিস, মিস্টার কেশের দোকান থেকে কিনে এনেছে ওর বাবা। এত সুন্দর টুপি জীবনেও দেখেনি আলমানজো। ওর মনে হলো ওরকম একটা টুপি পেলে ভালো হতো, কিন্তু রয়্যাল বলল ওটা একেবারে বাজে টুপি।
ফ্র্যাঙ্ককে বলল, ইয়ার ফ্র্যাঙ্কগুলো মাথার উপর বোতাম দিয়ে আটকানো যায় কি? মানে মাথার উপর কারো কান থাকে নাকি? আলমান্সো বুঝে ফেললো ওইরকম একটা টুপি রয়্যালেরও খুব দরকার। দাম কত এটার? জিজ্ঞাসা করলো আলমান্সো। গর্বের সঙ্গে জবাব দিল ফ্র্যাঙ্ক, 50 সেন্ট। আলমান্সো বুঝলো ওটা ওর আয়ত্তের বাইরে। মায়ের বানানো টুপি যেমন গরম তেমনই পরতে আরাম। ফ্রান্সিস টুপির পেছনে এত পয়সা নষ্ট করা নির্বুদ্ধিতা। 50 সেন্ট মানে যে অনেক টাকা। আমাদের ঘোড়াগুলো দেখেছো? বলল সে। হ্যাঁ, ওগুলো তোমাদের নাকি? নাক সিটকালো ফ্র্যাঙ্ক। ওগুলো তোমাদের বাবার ঘোড়া? ঘোড়া তো দূরের কথা, একটা কোল্টও তো নেই তোমার। একটা কোল্ট পাবো আমি, বলল আলমান্সো। কবে, কখন? বিদ্রুপের হাসি এসে জানতে চাইল ফ্র্যাঙ্ক। ইলাইজা জেন পিছন ফিরে ডাকলো, চলে এসো আলমান্সো, বাবা ঘোড়া জুটছে। পনের পিছু পিছু ছুটল আলমান্সো। কিন্তু পেছন থেকে চাপা কণ্ঠে বলল ফ্র্যাঙ্ক, পাবে না, পাবে না, কোল্টও জুটবে না তোমার কপালে। স্লেটে উঠে বসলো আলমান্সো। ভাবলো কবে বড় হব, কবে যা খুশি তাই পাবো। যখন আরো ছোট ছিল মাঝে মাঝে ওকে লাগামের প্রান্ত ধরতে দিয়েছে বাবা, কিন্তু এখন তো আর ও ছোট নেই। ও নিজে চালাতে চায় একা। বুড়ো ঘোড়াগুলোকে দলাই মালাই বা ব্রাশ করাতে দেয় ওকে বাবা আজকাল, কিন্তু কি জমিতে মই দেওয়ার সময় চালাতেও দেয়। কিন্তু এই ঘোড়াগুলো কিংবা কোল্টগুলো স্টলে ঢুকবার হুকুম নেই। বড়জোর কাছে পিঠে কেউ না থাকলে ওদের নাকে হাত বুলিয়ে বা কপাল চুলকে দেওয়ার সাহস পেয়েছে ও। বাবার কড়া হুকুম, তোমরা কলগুলোর কাছ থেকে দূরে থাকবে। 5 মিনিটে ওরা এমনই বিগড়ে যেতে পারে যে মাসের পর মাস খেটেও সে দোষ আর সারানো যাবে না। রোববার বাড়ি ফিরে সপ্তাহের সেরা ডিনার খায় ওরা। তারপর ইলাইজা জেন আর অ্যালিস থালা বাসন ধোয়, কিন্তু বাবা মা রয়্যাল আর আলমান্সো কিচ্ছু করে না। আজ যে রবিবার কাজ করা নিষেধ। বিকেল পর্যন্ত চুপচাপ বসে থাকতে হয় ওদের গরম ডাইনিং রুমে। মা বাইবেল পড়ে, ইলাইজা জেন কোনো বই পড়ে, বাবা বসে বসে ঝিময়, হঠাৎ ঝাঁকি খেয়ে চমকে সোজা হয়ে বসে, আবার ঝিময়। রয়্যাল বসে বসে কাঠের চেইনটা নাড়াচাড়া করে, অ্যালিস জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, আর আলমান্সো চুপচাপ বসে দেখে সবাইকে। কিচ্ছু করার উপায় নেই। রোববার কাজও করতে পারবে না, খেলতেও পারবে না, গির্জায় যাবে আর বাসায় ফিরে চুপচাপ বসে থাকবে। সন্ধ্যায় গোলাবাড়িতে নিত্যদিনের কাজের সময় হলে হাঁপ ছেড়ে বাজে আলমান্সো। বরফখোর তৈরিতে এতই ব্যস্ত ছিল যে বাছুর দুটোকে আর কোনো ট্রেনিং দেওয়ার সময় পায়নি আলমান্সো। তাই সোমবার সকালে বাবাকে বলল, আজ আর স্কুলে যাব না বাবা, বাছুর দুটোকে সময় না দিলে যা শিখিয়েছি সব পড়া ভুলে যাবে। কয়েক সেকেন্ড দাড়ি ধরে টানলো বাবা, চোখ মিটমিট করলো, তারপর বলল, মনে হচ্ছে স্কুলে না গেলে ছোট ছেলেরাও পড়া ভুলে যেতে পারে। এ কথা কিন্তু ভাবেনি আলমান্সো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তবে ওই বাছুরদের চেয়ে অনেক বেশি দিন ট্রেনিং পেয়েছি আমি। তাছাড়া আমার চেয়ে ওরা বয়সে অনেক ছোট। গম্ভীর ভঙ্গিতে মাথা ঝাঁকালো বাবা, দাড়ির ফাঁকে হাসির আভাস। মা বলল, থাক না আজ বাড়িতে, একদিন স্কুলে না গেলে আর কত ক্ষতি হবে। তাছাড়াও ঠিকই তো বলেছে, বাছুর দুটোকে পোষ মানানো দরকার। অনুমতি পেয়েই ছুটে গেল আলমান্সো গোলা করে। বাছুর দুটোকে বাইরে বের করে এনে নিজে নিজেই জোয়াল চাপালো ওদের কাঁধে। বউ পিন এঁটে দিয়ে স্টারের ছোট্ট শিঙে দড়ি বাঁধলো। তারপর সারাটা সকাল গলা প্রাঙ্গণে একটু একটু করে পেছালো। গেট আপ আর ওয়াও বলে চেঁচালো। গেট আপ বললেই আগ্রহের সঙ্গে এগিয়ে আসে ওরা, আর ওয়াও বললেই থেমে দাঁড়িয়ে ওরা দাস্তানা পরা হাত থেকে গাজর নিয়ে চিবায়। মাঝে মধ্যে এক আধটা কাঁচা গাজর নিজেও মুখে পুড়েছে ও। দুপুর হলে বাবা বলল, আজকের মতন যথেষ্ট হয়েছে, বিকেলে ওকে শিখিয়ে দেবে কি করে চাবুক বানাতে হয়। ডিনারের পর ওকে নিয়ে জঙ্গলে গিয়ে মুজ উড গাছের কয়েকটা ডাল কাটলো বাবা। উড শেডের উপরে বাবার গাছের ঘরে এনে রাখলো আলমান্সো ওগুলো। ডালগুলোর গা থেকে সরু ফিতের মতন ছাল কিভাবে ছাড়াতে হয় দেখিয়ে দিল বাবা। তারপর শেখালো কি করে বুননি করতে হয়। 5টা লম্বা ফিতের গোড়া প্রথমে কোষে বাঁধতে হবে, তারপর আঁটো করে বুনতে হবে ওগুলো, যেন গোল হয় চাবুকটা। সারাটা বিকেল বাবার পাশে বসে যত্নের সঙ্গে বুনলো মুজ উডের ছালগুলো। নাড়াচাড়ায় বাইরের চামড়াটা খসে পড়ে ধবধবে সাদা দেখাচ্ছে এখন চাবুকটা।
চাবুক তৈরি হওয়ার আগেই সন্ধ্যা হয়ে গেল। এখন দৈনন্দিন কাজগুলো সারতে হবে। পরদিন থেকে আবার স্কুল। কিন্তু রোজ সকালেই হিটারের পাশে বসে একটু একটু করে বুনে 5 ফুট লম্বা করে ফেললো চাবুকটা। এবার বাবার জ্যাক নাইফটা দিয়ে ছেঁচে সুন্দর একটা হ্যান্ডেল বানিয়ে ফেললো চাবুকের জন্য। তারপর ওই ছালেরই সরু একটা ফিতে দিয়ে শক্ত করে বাঁধলো চাবুকের গোড়াটা হ্যান্ডেলের মাথায়। ব্যাস, চাবুক তৈরি। আগামী গ্রীষ্মে মুচমুচে হয়ে যাওয়ার আগে পর্যন্ত চমৎকার কাজ চলবে এই চাবুকে। 2 দিন প্র্যাকটিস করেই বাবার ব্ল্যাকস্মিথ চাবুকের সমান জোরেই আওয়াজ তুলতে পারে ওর নিজের চাবুকটাতে। এইবার ও বাছুর দুটোকে শেখাতে পারবে হো বলে যাতে বাম আর গি বললে ডাইনে যেতে হয়। এরপর থেকে প্রতি শনিবার সকালে স্টার ও ব্রাইটের ক্লাস নেওয়া শুরু করলো ও গোলা প্রাঙ্গণে। তবে ভুলেও কখনো মারে না ওদের, শুধু ফটাস করে ফটকা ফাটানোর আওয়াজ করে ওদের কানের পাশে। ও জানে ওর দ্বারা যে ওদের কোনো ক্ষতি হবে না, এই বিশ্বাসটা জন্মানো দরকার বাছুর দুটোর মনে। যতই ভুল করুক ধমকও দেয় না ও কখনো। ধৈর্যের সঙ্গে শান্ত নরম ভঙ্গিতে শেখায় ও, কারণ ওকে একবার ভয় পেতে শুরু করলে জীবনে কখনো আর খুশি মনে আগ্রহ নিয়ে কাজ করতে পারবে না ওরা। এখন আর সামনে দাঁড়িয়ে গাজরের লোভ দেখাতে হয় না। গেট আপ আর ওয়াও ভালো মতো শিখে নিয়েছে বাছুর দুটো। যখন ঘি বলছে ঠিক সেই মুহূর্তেই স্টারের কানের পাশে পটকা ফাটানোর আওয়াজ তোলে চাবুক দিয়ে। ডান দিকে সরে যাওয়ার চেষ্টা করে স্টার, ফলে ডাইনে ঘুরে গিয়েছে দুজনেই। সঙ্গে সঙ্গে হুকুম দেয় ও গেট আপ। কিছুক্ষণ সোজা চলবার পর ব্রাইটের কানের পাশে চাবুক ফাটিয়ে চেঁচিয়ে ওঠে হু। আওয়াজ থেকে বাঁচবার জন্য ব্রাইট ঘুরে যায় বাঁদিকে, ফলে স্টারকেও ঘুরতে হয়। কখনো সখনো কথা নেই বার্তা নেই হঠাৎ লাফিয়ে ওঠে, দৌড় শুরু করে দেয় বাছুর দুটো, সম্ভবত খেলবার আনন্দে। আলমানজো যতই ওয়াও বলে চেঁচাক থামে না ওরা। তখন আবার প্রথম থেকে ট্রেনিং শুরু করে ও। দীর্ঘক্ষণ গেট আপ আর ওয়াও প্র্যাকটিস করায়। একদিন সকালে খুবই খোশ মেজাচ্ছিল, কানের পাশে ফটাস আওয়াজ হতেই দৌড় শুরু করলো স্টার আর ব্রাইট। ব্যাঁ ব্যাঁ ড্যাক ছেড়ে প্রাঙ্গণময় ছুটে বেড়াচ্ছে। আলমানজো সামনে দাঁড়িয়ে ওয়াও ওয়াও বলে থামাবার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভই হলো না। ওকে ধাক্কা দিয়ে তুষারে ফেলে দিয়ে দৌড়তে থাকলো। সেদিন যেন ওরা ওর কোনো কথাই শুনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। রাগে কাঁপছেও, দুঃখে পানি বেরিয়ে আসছে চোখ দিয়ে। ইচ্ছে হলো লাথি মারে ওগুলোকে, গালি দেয়, চাবুকের হাতলটা ঠুকে দেয় ওদের মাথায়। কিন্তু এসবের কিছুই করলো না আলমানজো। চাবুক রেখে স্টারের শিঙে রাশি বাঁধল। আবার শুরু করলো প্রথম থেকে গেট আপ ওয়াও। ঘটনাটা বাবাকে একসময় খুলে বলল আলমানজো। ভেবেছিল ওর ধৈর্য দেখে বাবা হয়তো কোল্ডগুলোকে দলাই মালাই না হোক অন্তত চিরুনি দিয়ে আঁচড়ে দেওয়ার অনুমতি দেবে ওকে। কিন্তু বাবা ওদিক দিয়েই গেল না, বলল হ্যাঁ বাপ, খুব ধৈর্য দরকার, এইভাবেই চালিয়ে যাও, দেখবে দারুণ একজোড়া ষাঁড় হয়েছে ও দুটো। ঠিক পরের শনিবার ওর প্রতিটা নির্দেশ মেনে চলল স্টার আর ব্রাইট। এতই বাধ্য যে চাবুক ফাটানোর কোনো দরকারই পড়ছে না, যা বলছে তাই করছে। তবুও ফটাফট আওয়াজ করলো, কারণ ওর ভালো লাগে। সেই দিন ফরাসি 2 ছেলে পিয়েক আর লুই এলো আলমানজোর সঙ্গে দেখা করতে। পিয়েকের বাবা হচ্ছে লেলিজেন, লুইর বাবা হচ্ছে ফ্রেঞ্চো। অনেক ভাই বোনের সঙ্গে ওরা বনের মধ্যে ছোট ছোট ঘর বানিয়ে থাকে আর সারাক্ষণ শিকার, মাছ ধরা আর জাম কুড়ানো নিয়ে মত্ত থাকে। স্কুলে যেতে হয় না ওদের, তবে প্রায়ই আসে ওরা আলমানজোর কাছে, কখনো কাজে কখনো খেলতে। আলমানজোর বাছুর ট্রেনিং দেওয়া দেখলো ওরা কিছুক্ষণ। আজ ওর প্রতিটা নির্দেশ মেনে চলছে স্টার আর ব্রাইট। তাই হঠাৎ আলমানজোর মাথায় একটা বুদ্ধি খেলো। জন্মদিনে পাওয়া সুন্দর হ্যান্ড স্লেটটা বের করে এনে বাছুরদের জোয়ালের সঙ্গে কায়দা করে জুতে নিল। এখন স্টার আর ব্রাইট চললে হ্যান্ড স্লেটটাও চলবে পেছনে পেছনে। লুই, তুমি উঠে পড়ো স্লেটের ওপর, বলল আলমানজো। না, আমি সবার বড়, বলে লুইকে ঠেলে সরিয়ে দিল পিয়েক। আমি চড়বো আগে। তোমার এখন না ওঠাই উচিত হবে, বলল আলমানজো। বেশি ভারী ঠেকলে ঘাবড়ে গিয়ে ছুট দিতে পারে বাছুরগুলো। লুই হালকা তো, ওকেই আগে উঠতে দাও। আমি উঠবো না, বলল লুই। আরে উঠে পড়ো। পড়োই না, তাগাদে দিল আলমানজো। না, লুইয়ের সাফ জবাব। ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় পাচ্ছে ও, বলল পিয়েক। ভয় না, বলল লুই। আমার ওঠার ইচ্ছে নেই।
আসলে ভয়ই পেয়েছে, টিটকিরির ভঙ্গিতে হাসলো পিয়েক। হ্যাঁ ঠিক বলেছ, ভয়েই এমন করছে, বলল আলমান্সো। লুই ঘোষণা করলো একটুও ভয় পায়নি সে। আলমান্সো আর পিয়েক মানবে না সে কথা, ওরা ওকে ভীতু বলেই থাকলো। খোকন সোনা বলল, আম্মুদ আদুরে দুলাল বলল। কাজেই শেষ পর্যন্ত লুইকে উঠতেই হলো স্লেডে, অতি সাবধানে। চড়াক করে চাবুক ফাটালো আলমান্সো, বলল গিরাপ। স্টার আর ব্রাইট রওনা হয়েই থেমে গেল। ঘাড় বাঁকিয়ে দেখবার চেষ্টা করছে পেছনে ভারী ভারী লাগে কেন, কিন্তু আলমান্সোর কড়া নির্দেশ ছিল গিরাপ। এবার চলতেই থাকলো, ওরা থামলো না। পাশে পাশে হাঁটছে আলমান্সো, চাবুক ফুটিয়ে চেঁচিয়ে উঠছে গি। গোল প্রাঙ্গণে পুরো চক্কর দেওয়ার ভঙ্গিতেই চলল। পেছন থেকে দৌড়ে গিয়ে স্লেডের ওপর উঠে পড়ল পিয়েক। তারপরও শান্ত ভঙ্গিতে স্লেড টেনে চলল বাছুর দুটো। আলমান্সোর আদেশ মেনে ডাইনে যায় বাঁয়ে যায়, গোলাবাড়ির গেট খুলে দিল এবার আলমান্সো। চট করে স্লেড থেকে নেমে পড়ল পিয়েক আর লুই। পিয়েক বলল, এই দিল দৌড়, পালাবে ওরা। আমি জানি কি করে এদের বসে রাখতে হয়, গম্ভীর কণ্ঠে বলতো আলমান্সো। দেখো তোমরা। স্টারের পাশে গিয়ে চাবুক ফাটিয়ে চেঁচিয়ে উঠল সে, গেট। চলতে শুরু করলো স্টার আর ব্রাইট। ঘেরা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলো বাইরের জগতে। হো, চেঁচিয়ে বলল। একটু পরে বলল গি। দিব্যি বাড়ির পাশ দিয়ে ওদের পথ দেখিয়ে নিয়ে চললো ওরা রাস্তায়। ওয়াও বলতেই থেমে দাঁড়ালো ঠিকই, যেন বয়স্ক ষাঁড়। আলমান্সোর দক্ষতায় মুগ্ধ ও বিস্মিত পিয়েক আর লুই এবার ছুটে গিয়ে উঠে পড়ল স্লেডে। ওদের একটু পিছিয়ে বসতে বলে সবার সামনে গিয়ে বসলো আলমান্সো। ওকে ধরে থাকলো পিয়েক, আর পিয়েককে লুই। পেছনের দুজন পা দুটো দুপাশে উঁচু করে রাখলো যাতে তুষারে বেঁধে না যায়। বাতাসে চাবুক ফুটিয়ে গম্ভীর চালে হুমহুম দিল আলমান্সো, গিরাপ। হঠাৎ খাড়া হয়ে উঠল স্টারের লেজ, ঠিক যেন দেখা দেখি খাড়া হয়ে গেল ব্রাইটের লেজও। পর মুহূর্তেই লাফিয়ে উঠল ওদের পেছনের পাগুলো, ঝাঁকি খেয়ে উঠল স্লেডের ওদের পেছনে পেছনে। ব্যাঁ ডাক ছাড়লো স্টার, ব্যাঁ ব্যাঁ জবাব দিল ব্রাইট। আলমান্সোর নাকের কাছে দুলছে ওদের ল্যাজ, উড়ন্ত খুরগুলো একটুর জন্য নাগাল পাচ্ছে না ওদের দাঁতের। ওয়াও, প্রাণপণে চেঁচাচ্ছে আলমান্সো, ওয়াও ওয়াও। আর কিসের ওয়াও, যেন ওকে টিটকারি দিচ্ছে। এমনি সুরে ডেকে উঠল ব্রাইট, ব্যাঁ। জবাবে স্টারও বলল ব্যাঁ। পাহাড় থেকে স্লেডে করে নামবার চেয়েও অনেক বেশি গতিতে ছুটছে বাছুর দুটো। দুপাশে গাছ আর তুষারে ঝাপসা হয়ে যাচ্ছে চারিদিক। মাঝে মাঝে শূন্যে উঠে যাচ্ছে স্লেড, দড়াম করে নিচে পড়লে দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে ওদের। স্টারের চেয়ে ব্রাইট একটু বেশি জোরে দৌড়াচ্ছে, ফলে রাস্তা সেরে সরে যাচ্ছে ওরা। কাত হতে শুরু হচ্ছে স্লেড। হো হো বলতে বলতে ড্রাইভ দেওয়ার ভঙ্গিতে মাথা নিচু পা উঁচু অবস্থায় পড়লো আলমান্সো পুরো তুষারের মধ্যে। আছড়ে পাছড়ে উঠে থ হয়ে এক গাল তুষার খেয়ে ফেলল। সব চুপচাপ, রাস্তা ফাঁকা, স্লেড সহ উধাও হয়েছে বাছুর দুটো। পিয়েক আর লুই বেরোলো তুষারের নিচ থেকে। অনর্গল গাল বকে চলছে লুই ফ্রেঞ্চ ভাষায়। চোখ নাক থেকে তুষার মুছে নিচ্ছে পিয়েক। বলল, তুমি নাকি ওদের বসে রাখতে জানো, পালিয়েই তো গেল। অনেক দূরে একটা পাথরের দেয়ালের পাশে দেখা গেল গলা পর্যন্ত তুষারে ডুবে দাঁড়িয়ে আছে বাছুর দুটো। ওই দেখো, বলল আলমান্সো, ওই যে ওরা পালিয়ে যায়নি। দৌড়ে কাছে গিয়ে দাঁড়ালো আলমান্সো। শুধু মাথা আর কাঁধের কুঁজ দেখা যাচ্ছে ওদের। বাঁকা হয়ে গেছে জোয়ার, নাকে নাক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ওরা। বড় বড় চোখ মেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে পরস্পরের দিকে, যেন জানতে চায় ব্যাপারটা কি হলো। পিয়েক আর লুইয়ের সাহায্যে তুষার সরিয়ে জোয়ালটা সিধে করলো আলমান্সো। তারপর সামনে দাঁড়িয়ে বলল, গিরাপ। কিছুক্ষণ আলমান্সোর আদেশ শুনে আর কিছুটা পিছন দিক থেকে পিয়েক আর লুইয়ের ধাক্কা খেয়ে বাছুর দুটো এলো রাস্তায়। গোলাবাড়ির দিকে রওনা হলো আলমান্সো ওদের নিয়ে। বরফ থেকে উদ্ধার পেয়ে খুশি মনেই চলল ওরা। প্রতিটা হুকুম এবার অক্ষরে অক্ষরে পালন করছে, যেন কত বাধ্য। কিছুতেই আর স্লেডে উঠতে রাজি হলো না পেক আর লুই। হাঁটতেই নাকি ভালো লাগছে ওদের। বাছুর দুটোকে স্টলে ঢুকিয়ে আলমান্সো এক মুঠো করে ভুট্টার দানা দিল খেতে। তারপর জোয়ালটা খড় দিয়ে ভালো মতন মুছে ঝুলিয়ে রাখলো জায়গা মতন। চাবুকটাও একটা পেরেকে ঝুলিয়ে রেখে বাইরে বেরিয়ে এলো। পিয়েক আর লুইকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খেললো স্লেড নিয়ে। রাতে বাবা হঠাৎ জিজ্ঞেস করলো, আজ বিকেলে কোনো অসুবিধায় পড়েছিলে বাপ? না, বলল আলমান্সো। তবে বুঝতে পারলো স্টার আর ব্রাইটকে গাড়ি টানা শেখাতে হবে আগে, তারপর বেরোনো যাবে ওদের নিয়ে। তারপর থেকে গাড়ি টানবার ট্রেনিং শুরু হলো ওদের গোলা প্রাঙ্গণে।
দিন বড় হচ্ছে, এই সময়টাতেই পড়ে কনকনে শীত, কিন্তু পরিষ্কার বোঝা গেল বছর ঘুরছে। দক্ষিণ ও পশ্চিমের ঢালের বরফ একটু যেন নরম হয়ে এলো। দুপুরে বাড়ির ছাদের জমাট বরফ গলে ফোঁটা ফোঁটা পানি পড়ে। এই সময় ম্যাপল গাছে রস আসে। এক সকালে সূর্য ওঠবার আগেই ম্যাপল বাগানের উদ্দেশ্যে রওনা হলো বাবা আলমানজোকে নিয়ে। দুজন দুটো কাঠের বাঁক তুলে নিল কাঁধে। বাবারটা বড়, আলমানজোরটা ছোট। বাঁকের দু মাথায় মুজ উডের ছাল দিয়ে পাকানো রাশি ঝুলছে। রাশির প্রান্তে একটা করে লোহার হুক, প্রতিটি হুকে আটকানো রয়েছে একটা করে বড়সড় কাঠের পাত্র। প্রতিটা ম্যাপল গাছের গায়ে ছোট্ট একটা গর্ত খুঁড়ে কাঠি লাগিয়ে রেখেছে বাবা আগে থেকেই। কাঠির প্রান্তে রয়েছে একটা করে পাত্র। সেই কাঠি সরে বয়ে গেছে রাত ধরে, রস জমেছে ওই পাত্রগুলোতে। একের পর এক পাত্র নিয়ে নিজেদের বড় পাত্রে রস ঢেলে নিতে থাকলো আলমানজো। বাকের দুটো পাত্র ভরে যেতেই মস্ত এক কড়াইয়ের মধ্যে রস ঢেলে দিয়ে আবার ছুটলো এক গাছ থেকে আরেক গাছে। সংগ্রহ করছে রস, বাবাও তাই করছে। বিশাল কড়াইটা ঝুলছে পাশে দুটো গাছের মোটা ডালে বাঁধা কাঠের আড়া দিয়ে। নিচে শুকনো কাঠে জ্বলছে গনগনে আগুন। তৈরি করে ফেলছে বাবা ইতিমধ্যেই। জাল দেওয়া হচ্ছে রস। সারাটা সকাল ছুটোছুটি করে ছোট পাত্র থেকে রস এনে ঢাললো আলমানজো লোহার বড় কড়াইয়ে। পিপাসা লাগলে মেপেলের মিষ্টি রস খেয়ে নেয় কিছুটা। দুপুরে বাবার সঙ্গে আগুনের ধারে বসে লাঞ্চ খেয়ে নিল আলমানজো। ফুটন্ত রস থেকে মিষ্টি গন্ধ আসছে। আগুনের আঁচে আরাম লাগছে। মনে হচ্ছে না বাইরে প্রচন্ড ঠান্ডা। খাওয়া শেষ হতে বাবা থাকলো রসের তদারকিতে, আর আলমানজো চলল উইন্টার গ্রিন জ্যামের সন্ধানে। দক্ষিণ ঢালে তুষারের নিচে এই সময় একরকম উজ্জ্বল লাল জাম পাওয়া যায় পুরো সবুজ পাতার ফাঁকে। দাস্তানা খুলে খালি হাতে তুষার সরায় আলমানজো, কোথাও একটু লালের আভাস দেখতে পেলেই গোছা গোছা জাম তুলে মুখে পড়ে। ঠান্ডা জামগুলো কচমচ করে দাঁতের নিচে, সুগন্ধি রসে ভরে যায় মুখ। জামা কাপড় তুষার, আঙুলগুলোয় ঠান্ডায় জমে যাচ্ছে এমন দশা। কিন্তু শেষ বিকেল পর্যন্ত পাগলের মতন তুষার খুঁড়ে চলল আলমানজো। সূর্যটা হেলে পড়েছে, আগুন নিভিয়ে ফেললো বাবা তুষারের ঢেলা ছুড়ে দিয়ে। প্রথম কিছুক্ষণ ফোসফাস করলো বটে, প্রচুর বাষ্পও ছাড়লো, কিন্তু পরক্ষণেই ঝিমিয়ে গেল আগুন। এবার ফুটন্ত সিরাপ ঢেলে দিল বাবা বাঁকের সঙ্গে আটকানো বড় পাত্রগুলোয়। তারপর যে যার বাঁক কাঁধে তুলে বাড়ির দিকে চলল। রান্নার চুলোর ওপর বসানো মায়ের পিতলের মস্ত কেটলিতে ঢেলে দিল ওরা বন থেকে আনা সিরাপ। এবার আলমানজো লেগে পড়লো দৈনন্দিন কাজে, আর বাবা গেল বাকি সিরাপগুলো আনতে। রাতের খাওয়া শেষ হতে হতে চিনি জমানোর উপযুক্ত হয়ে গেল সিরাপ। মা এবার কয়েকটা 4.5 সেরি দুধের বাটিতে ঢেলে রাখলো ওগুলো। সকালে উঠে দেখা যাবে শক্ত হয়ে জমে বাদামি রঙের মস্ত চাকা গুড় হয়ে গেছে। মা ওগুলো ভাড়ার ঘরের উঁচু তাকে তুলে রাখবে এবার সাজিয়ে। যতদিন রস ঝরলো ততদিনই রোজ সকালে বাবার সঙ্গে গেল আলমানজো। রস জাল দিয়ে সিরাপ নিয়ে ফিরলো সন্ধ্যায়, আর প্রতিদিনই মস্ত কয়েক ঝাঁক গুড় তৈরি করে সাজিয়ে রাখলো মা। আগামী 1 বছর চলবার মতন গুড় তৈরি হয়ে গেল। শেষ দিনের সমস্ত সিরাপ কয়েকটা জাগে ঢেলে তলকুঠুরিতে রেখে দিল সারা বছরের ব্যবহারের জন্য। স্কুল থেকে ফিরে আলমানজো মুখে গন্ধ পেয়ে হাউ মাউ করে উঠল অ্যালিস। খুব উইন্টার গ্রিন জ্যাম খাওয়া হয়েছে, এটা ভয়ানক অন্যায়। ছেলেরা রস পারবে, মজা করে জ্যাম খাবে, আর আমরা বুঝি খালি লেখাপড়াই করব। আলমানজোর কাছ থেকে কথা আদায় করলো ও। দক্ষিণ ঢালেই ট্রাউস রিভারের দিকে ওকে না নিয়ে একা যাবে না আর। পরের শনিবার দুজনে মিলে প্রায় চষে ফেললো দক্ষিণের ঢাল। তুষারের নিচে লাল চোখে পড়লেই চিৎকার করে ঝাঁপিয়ে পড়ছে ওরা। মুঠো মুঠো ফুটছে মুখে, একে অপরকে সাধছে, হাসছে প্রাণ খুলে। ফিরবার সময় এক গাদা পুরু সবুজ পাতা নিয়ে এলো আলমানজো। অ্যালিস সেগুলো ভরলো বড় একটা বোতলে। মা সেই বোতলটা হুইস্কি দিয়ে ভরে রাখলো ভাড়ার ঘরের কেকে, বিস্কুটে আর বিভিন্ন কিছুতে পরে ব্যবহার করবে। বরফ গলতে শুরু করলো। ওক, ম্যাপল, বীজের ডাল গা থেকে ঝেড়ে ফেললো তুষার। সিডার, সপ্রুস মুক্ত করলো এবার নিজেদের। গোলা ঘর আর বাড়ির ছাদ থেকে ফোঁটা ফোঁটা বরফ গলা পানি পড়ে নিচে। তুষারের গর্ত খুঁড়ছিল বেশ কদিন ধরেই। এবার হুড়মুড় করে ধসে পড়লো সব একসঙ্গে। এদিক ওদিক জেগে উঠছে ভেজে মাটি। দ্রুত সরে যাচ্ছে তুষার ও বরফের চিন্তা। কদিন পরেই শেষ হয়ে গেল শীতকালীন স্কুল, এসে গেছে এখন বসন্ত। এক সকালে বাজারের খোঁজ খবর নিতে গেল বাবা ম্যাপল শহরে।
দুপুরের আগেই ফিরে এসে গাড়ি থেকে চেঁচিয়ে খবর দিল নিউ ইয়র্কের খরিদ্দাররা এসেছে শহরে আলু কিনতে। রয়্যাল দৌড়ালো দুটো গোড়াকে ওয়াগানে জুড়তে। অ্যালিস আর আলমাঞ্জো ছুটল উড সেট থেকে বাস্কেট আনতে। ওগুলো তলকুঠুরির সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে গিয়ে ধূপ ধাপ করে নেমে এলো নিচে। শুরু হলো বাস্কেটে আলু বোঝাই করবার প্রতিযোগিতা, কে কার আগে ভরতে পারে। রান্নাঘরের সামনে বাবা ওয়াগান নিয়ে পৌঁছতে পৌঁছতে 2 বাস্কেট ভরে ফেললো ওরা। বাবা ও রয়্যাল যোগ দিল প্রতিযোগিতায়। ওরা দুজন বাস্কেট নিয়ে গিয়ে ভরছে ওয়াগানে। আলমান্সো আর অ্যালিস হাত চালাচ্ছে যত দ্রুত সম্ভব। ওরা ফিরে আসবার আগেই ভরে ফেলেছে আরও 2 বাস্কেট। আলমান্সো শত চেষ্টা করেও অ্যালিসের সঙ্গে পারছে না। মেশিনের মতন চলছে অ্যালিসের 2 হাত। শরীরটা একবার পাক খেয়ে ঘুরছে আলুর গাদার দিকে, আবার ফিরছে বাস্কেটের দিকে। স্কার্টটা পুরো এক চক্কর ঘুরবারই সুযোগ পাচ্ছে না, তার আগে অন্যদিকে ফিরছে ও। লম্বা চুল সরাতে গিয়ে গালে দাগ লেগে যাচ্ছে, তাই দেখে হেসে উঠল আলমান্সো। তারপর অ্যালিসকেও হাসতে দেখে বুঝলো ওরও একই অবস্থা হয়েছে। অ্যালিস বলল, নিজের চেহারাটা আয়নায় একটু যদি দেখতে তাহলে আর হাসতে হতো না। একের পর এক বাস্কেট ভরে চলল ওরা। 1 সেকেন্ড অপেক্ষাও করতে হলো না বাবাকে আর রয়্যালকে। ওয়াগন ভরে যেতেই বাবা ছুটল শহরের দিকে। বাবা ফিরে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। বাবাকে 4টে খেয়ে নিতে হলো এবং 3 জোড়েই ভরে ফেলল ওয়াগন। আবার চলে গেল ওয়াগন ম্যালনে। গোলাবাড়ির দৈনন্দিন কাজে সেদিন অ্যালিস সাহায্য করলো রয়্যাল আর আলমান্সোকে। সাপার খেতে এলো না বাবা, ফিরল রাতে। জেগে বসেছিল রয়্যাল। ক্লান্ত ঘোড়াগুলোকে দলাই মালাই আর আঁচড়ানোর কাজে সাহায্য করলো ও বাবাকে। পরদিন খুব ভোরে মোম জেলে সেই আলোয় ওয়াগন ভরে ফেললো ওরা। সূর্য উঠবার আগেই রওনা হয়ে গেল বাবা আলুর চালান নিয়ে। এইভাবে চলল সারাটা দিন। তৃতীয় দিন নিউ ইয়র্ক শহরের দিকে রওনা হলো আলু ভর্তি ট্রেন। বাবার সমস্ত আলু ট্রেনে উঠে গেছে ততক্ষণে। প্রতি বুশেল $1 করে, তাদের মোট হয়েছে 500 বুশেল। রাতে খেতে বসে বলল বাবা মাকে, শীতের আগে তোমাকে বলেছিলাম না বসন্তকালে দাম বাড়বে অনেক। তার মানে $500 জমলো আরও ব্যাংকে। বাবার বিচক্ষণতার গর্বে বুক ফুলে গেল আলমান্সোর। বাবা জানে কি করে ভালো আলু ফলাতে হয়, জানে কখন গুদামে রেখে দিতে হয়, কখন বিক্রি করতে হয়। বাহ, চমৎকার, খুশি হয়ে বলল মা। একটু পরেই বলল আবার, যাক, জায়গাটা খালি হয়েছে যখন, কাল সকাল থেকে লেগে পড়বো আমরা ঘর পরিষ্কারের কাজে। ঘর পরিষ্কারের কাজ ভালো লাগে না আলমান্সোর। কার্পেটের চারপাশে গাঁথা পেরেকগুলো তুলতে হবে প্রথমে, তারপর বাইরে নিয়ে গিয়ে ঝাড়তে হবে ধুলো শুকনো রাশিতে, তারপর লম্বা লাঠি দিয়ে দমাদম পেটাতে হবে যতক্ষণ না ধুলো বেরানো বন্ধ হয়। গোটা বাড়ির সব কিছু নাড়াচাড়া হবে এই সুযোগে। ঘষে মেজে চকচকে করা হবে। সমস্ত পর্দা আর কম্বল ধোলাই হবে। পালকের লেপ তোশক বাইরে বের করে রোদে দেওয়া হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ের ওপর থাকতে হবে আলমান্সোকে। এই পানি তুলছে পাম্প থেকে, ওই ছুটছে কাঠ আনতে। কাঠের মেজে ঘষা মাজা হয়ে গেলেই পরিষ্কার শুকনো খড় এনে বিছোতে হবে তাতে, এবং প্রত্যেকটা ঘরেই রাখতে হবে সেগুলো। তারপর কার্পেট বিছানো হয়ে গেলেই টান টান করে ধরে আবার পেরেক মারতে হবে চারপাশে। কয়েকদিন কেটে গেল তলকুঠুরিতেই। রয়্যালের সঙ্গে তরকারির বাক্সগুলো খালি করলো। পচা আপেল, গাজর, শালগম আলাদা করে ভালো করে সাজিয়ে রাখলো নতুন বাক্সে। তারপর জগ, জার, বাস্কেট যা ছিল সব সরিয়ে রাখা হলো এক সাইডে। এবার মেঝে দেয়াল সব মেজে ঘষে চুনকাম করা হলো গোটা তলকুঠুরি। আয় হায়, ওরা কাজ শেষ করে উঠতেই চেঁচিয়ে উঠল মা, কি চেহারা হয়েছে এক একজনের! দেয়ালে 1-8খানা ফোঁটা দিয়েছে না? কি সব নিজেরাই গায়ে মাখিয়েছ? শুকিয়ে যেতেই ধবধবে সাদা দেখালো তলকুঠুরি। একে একে দুধের গামলা, মাখনের টব সব সাজিয়ে রাখা হলো, কোনোটাতে টাকের ওপর, কোনোটা বা মেঝেতে। বাইরে ততদিনে লাইল্যাক আর স্নোবলের ঝোপে ফুল এসেছে। সবুজ মাঠে ভায়োলেট আর বাটারকপে ছেয়ে গেছে। পাখিরাও বাসা তৈরি করেছে এবার। চাষিরা মন দেবে মাঠের কাজে। শেষ হলো লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের রচিত ফার্মার বয়ের 2য় পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং গল্প শুনতে থাকবেন। আজ তবে আসি, টাটা।